সেটাই। সায়েম ভাই, আপনার পরের যে ঘটনাটা, সেই ঘটনাটা আমরা শুনে ফেলি। জি রাসেল ভাই, থ্যাংক ইউ। পরের ঘটনাটা আমি যেটা এখন বলবো, সেই ঘটনাটা বেসিক্যালি লাশঘর কেন্দ্রিক। লাশঘর কেন্দ্রিক, ওকে। আগে আমি একটু ব্যাকগ্রাউন্ড বলে নিচ্ছি। জি প্লিজ, নো প্রবলেম। যে আমি ময়মনসিংহ কমিউনিটি বেসড মেডিকেল কলেজ হসপিটালের 10th ব্যাচের স্টুডেন্ট ছিলাম। তো পোস্টমর্টেম গুলো আমাদের বেসিক্যালি করতে হয় যে কোনো সরকারি মেডিকেলে গিয়ে। সরকারি মেডিকেলের ওই সাপোর্টে গিয়ে আমাদেরকে পোস্টমর্টেম ক্লাসগুলো করতে হয়, প্লাস প্র্যাকটিক্যাল গুলো করতে হয়। আচ্ছা। তো আমাদের মেডিকেল থেকে ময়মনসিংহ মেডিকেলের দূরত্ব ধরে নেওয়া যায় অ্যাবাউট 10 কিলোমিটার। আচ্ছা। তখন আমি হোস্টেলে থাকি। তো প্রতি সোমবার দিন আমাদের পোস্টমর্টেম ক্লাস হতো। তো কোনো এক সোমবার, যার পরের দিন বন্ধ, তো বেসিক্যালি সব স্টুডেন্টরা চলে গেছে বাসায়। দু একজন আছে, তো তারাও যাবে না, তারাও বিকেলে ঘুরতে যাবে ফ্রেন্ডদের সাথে। তো আমি চিন্তা করলাম যে এত এত মানুষের সাথে গিয়ে তো আসলে শেখা যায় না, আজকে একটু ভালো করে শিখে ফেলবো। একলা একলা যাবো, একা একা স্যারের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো করে শিখবো। তো ওই বিকেল সন্ধ্যের মাঝখান সময়টা, যতটা সন্ধ্যা হয়ে যাচ্ছে বাট ততটা সন্ধ্যা ছিল না, কিন্তু আবহাওয়া ততটুকু ইম্পোজ করছিল যে না সন্ধ্যা হয়ে যাচ্ছে। গুড়ি গুড়ি একটু বৃষ্টি হচ্ছে, ঠান্ডা একটু বাতাস বইছে তখন। তো আমি পুরো বাসে একা, সম্পূর্ণ বাসে একা। তো আমি লক্ষ্য করলাম যে আমি বাসের মধ্যে বসে আছি, পেছনে আরেকজন লোক বসে আছে আমার সাথে। তো অনেক সময় দেখা যায় কি, আমাদের কলেজটা একটু গ্রামে পড়েছে, তো অনেক সময় অনেক মানুষ এমনিতে উঠে চলে আসে শহর পর্যন্ত, আমাদের বাসের অ্যাসিস্ট্যান্স নেই, নিয়ে বাসে করে শহরে চলে আসে। তো লোকটাকে আমি ওই সময় আবছা আবছা দেখছিলাম, খুব সাদা সিধা একটা মানুষ, খুব আকুতি ভরা একটা চোখে একটা মানুষ, খুব নরম হয়ে বসে আছে, এক কোনায় বসে আছে। তো এরপর আমি আমাদের ময়মনসিংহ মেডিকেলের যে পোস্টমর্টম যে গেট আছে, সেই গেটের সামনে নামলাম। নামার পর আমাদের যে বাসের ড্রাইভার বললো আমি বাসটাকে ঘুরিয়ে নিয়ে আসছি, শহর থেকে ঘুরিয়ে নিয়ে আসে, কাজ আছে, আপনি এই ফাঁকে কাজটা শেষ করে ফেলেন। তো আমি নামলাম, নেমে ঢোকার সময় আমি তো ওই আগের যে লোকটাকে আমি দেখেছিলাম বাসের মধ্যে বসেছিল, তাকে আমি খুব ক্লিয়ারলি দেখি নাই, কিন্তু মনে হচ্ছিল যে লোকটা আর এই লোকটা অনেকটাই সেম। আচ্ছা। তবু আমি সামাও এটাকে বদার না করে আমি গেটটা খুলে জিজ্ঞেস করলাম, আপনার কেউ, মানে লাশটা কি আপনার? আচ্ছা। সে কোনো উত্তর দিল না, জাস্ট কাঁদতেছিল সে। আচ্ছা। চোখ দিয়ে পানি পড়ছিল লোকটা। আমি হেঁটে গেলাম, ডোমকেও খুঁজে পাচ্ছি না। ডোম সম্ভবত আশপাশে গেছে, কোথাও নাস্তা টাস্তা করতে গেছে, ওটা তো ওদের জন্য স্বাভাবিক ব্যাপার, লাশ নিয়ে তাদের কাজ। তো পুলিশও নাই, জাস্ট একটা ভ্যান গাড়িতে একটা চাটাই দিয়ে মোড়ানো একটা লাশ, একটা বড়ই গাছ আছে, বড়ই গাছের নিচে লাশটা ফেলে দেওয়া আছে, ফেলে রাখা ইয়েতে ভ্যান গাড়ির ওপরে। তা আমি গেলাম, বেসিক্যালি ওইটুক সাহস আমার হয়নি যে ওইটা খুলে দেখবো। চিন্তা করলাম যে স্যার আসতে হয়তো বা দেরি করছে, আমি একটু হাঁটাচড়া করি, সময়টা পার হোক। তো আমি ওই লাশঘরের পাশ দিয়েই চতুর্দিকে বারান্দা, আচ্ছা, বারান্দা দিয়ে হাঁটছি আর চিন্তা করছিস মানে মানুষের জীবনটা কিরকম। এই লোকটা তো হয়তো বিকেলেও জানতো না যে মারা যাবে, দুপুরও জানতো না মারা যাবে, সকালেও জানতো না মারা যাবে, হয়তো মারা গেছে। This track was downloaded from fusionbd.com. আমি একদিন মারা যাবো চিন্তা করতে করতে আমি হাঁটছি, হঠাৎ করে একটা সাইড দিয়ে ঘুরে যখন আরেক সাইড দিয়ে হাঁটা শুরু করব, 4 কোণা বারান্দা, তো এক কোণা হেঁটে শেষ করেছে, আরেক কোণা যখন স্টার্ট করব তখন দেখি অপোজিট কোণায় ওই লোকটাই দাঁড়িয়ে আছে। আচ্ছা, বাট এইটা আনবিলিভেবল যে এতটুকু ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে কিভাবে, বা এতটুকু ফ্র্যাকশন অফ মিনিটের মধ্যে কিভাবে লোকটা ওখান থেকে এখানে চলে আসবে আমাকে ওভারটেক করে। আমাকে দেখতে হবে, আমি দেখব। তো আমি কিছুটা
এগিয়ে দেখলাম যে না, লোকটা সেম, আমি যেটাকে দেখেছি, যে লোকটাকে দেখেছি সেই লোকটাই। তখন আমি বুঝলাম যে সামথিং হ্যাপেন। আমি আর সামনে আগাইনি। আচ্ছা, আমি জাস্ট যতটুকু সাহস আমার মধ্যে ছিল, সব হারিয়ে ফেলেছেন ততক্ষণে। যতটুকু স্টোর করা ছিল সেইটুকুকেই হাতে নিয়ে আমি ব্যাক করা শুরু করলাম। আচ্ছা, ব্যাক করার সময় যতটুকু সুরা টুরা যা পারতাম, যদি হিন্দি গানের কলি পারতাম সেটাও গাওয়ার চেষ্টা করছি, যে আমি প্রফুল্ল থাকি। কিন্তু ঘুরে আবার যখন সেই গেট পর্যন্ত আসলাম, সেই তো আবার সেই লাশের সামনে দিয়ে আসতে হবে আমাকে। লাশের সামনে আসলাম, এসে দাঁড়ালাম। এই সময় ডোম আসছে। তা আমি কিছুক্ষণ জোরে জোরে কথা বললাম, কি ব্যাপার, আপনি দেখতেছেন যে একটা লাশ পড়ে আছে, আপনি কাউকে ইনফর্মও করেন নাই, একটা পুলিশ নাই, লাশটা কি হয়েছিল, কি হয়েছে? তো বলতেছে যে পারিবারিক জেদ ধরে খুব নিরীহ একটা মানুষকে মারছে, খুবই নিরীহ মানুষ, মানে যেটা আমরা ক্রস ফায়ারে বলি। তো গ্রামের বাড়িতে ওই রাগের মাথায় ওই লোকটাকে মারা হয়েছে, এরকম ঘটনায় বলে গেছে। তার সাথে যে লোকজন, তারাও লাশটাকে আর ক্যারি করবে না। আচ্ছা, তারা বলে গেছে পোস্টমর্টম করে যা ইচ্ছা করো রেখে দেও। তারা এটাকে আর এটার দায়িত্ব নিতে চাচ্ছে না। রাসেল ভাই, এইখানেও বিলিভ করতে পারবেন না, আমি ডোম যখন চাটাইটা খুললো, যেই মুখটা আমি ঢোকার সময় দেখলাম কান্না কান্না চোখে, যেই মুখটা আমি বাসের মধ্যে দেখেছিলাম কান্না কান্না চোখে, সেই মুখটার লোকটাই এই মরা লোকটা। এবং যাকে আপনি বারান্দায় দেখেছিলাম, সে কান্না করে কিছু একটা বলতে চাচ্ছিল, কিন্তু আমি সুযোগ দেইনি। সেই লোকটাই ভেতরে, সেই লোকটাই লাশ হয়ে শুয়ে আছে আমার সামনে। আমি আর কিচ্ছু না বলে ডোমকে বললাম যে মামা, আজকে আর করবো না, আমি আমাকে একটু আগায় দেন। তো উনি হাসতেছেন যে কি ভয় পেয়ে গেছেন, এই সেই, এরকম দেখতে দেখতে তো আমাদের অভ্যাস হয়ে গেছে। আমি বলছিলাম আমাকে একটু প্লিজ একটু আগায় দেন, মানে মেইন রোড থেকে ওইটা রাস্তাটা একটু, লাশ ঘরের রাস্তা তো খুব ভালো কিছু না, এই জন্য আমাদের সবকিছু মনে হয় ভয়ে ভয়ে লাগে। তো আমি ওইদিকে, উনি আমাকে আগায় দিলেন, হোস্টেলে চলে আসলাম। ওই দিন রাতে হোস্টেল পুরো খালি, সবাই চলে গেছে নিজের মতো ইয়েতে চলে গেছে, বাসায় চলে গেছে। সেদিন রাতের বেলায় আমি টয়লেট করতে এসেছি, আমাদের অনেকটা রাস্তা হেঁটে তারপর টয়লেট আসতে হয়। আচ্ছা, টয়লেটে এসে টয়লেটের বারান্দা দিয়েও সেম চেহারা, ওই লোকটাকেই দেখলাম আমি। বারান্দা দিয়ে মানে বারান্দা, ওই টয়লেটের ভেতর যে ছোট মানে ইয়েগুলো থাকে, জানালাগুলো থাকে, জানালা দিয়ে তাকিয়ে, ভেন্টিলেশনের জন্য যেগুলো থাকে, হ্যাঁ, জানালা দিয়ে তাকিয়েছে। আমি এখন তো দৌড়েও লাভ নেই, আর মানে ওখান থেকেও আমি কিছু মানে করতে পারছি না, আমি যে কি করব। তাও আমি চোখটা বন্ধ করে নিচের দিকে রেখে সবগুলো লাইট একসাথে জ্বালিয়ে দিয়ে দৌড়ে কোনো মতনে আর রুমে আসছি। রুমে আসার পরে আমি শুয়ে পড়লাম, ঘুম আসতেছিল না, চোখে ঘুম আসতেছিল না, একদম খুব ভয় পাচ্ছিলাম। গরম ঠান্ডার দিন, কিন্তু মনে হচ্ছিল যে সবকিছু দিয়ে আমার শরীরটা মুড়িয়ে রাখলে হয়তো বা কেউ আমাকে টাচ করতে পারবে না, এরকম একটা ব্যাপার। কাঁথা দিয়ে সম্পূর্ণ পাটা গুজে দিলাম, যেটা স্বভাবত আমার হয় যে অনেক সময় যে কেউ ধরতে পারবে না আমাকে, আমি একদম পুরো প্রোটেক্টেড হয়ে গেলাম। আমি রাতের বেলা স্বপ্নে এই লোকটাকে আবার দেখলাম। আচ্ছা, সেই লোকটাকে আমি স্বপ্নে দেখলাম। সেই লোকটা আমাকে বলতেছে যে ভাই, আমাকে আর কেন কষ্ট দিচ্ছেন, আপনি যদি না কাটতেন তাহলে ডোম তো আর কাটতো না। মানে আমরা যদি না চাই তখন তো আর সেটা পোস্টমর্টমের দিকে আগায় না, লাশটাকে সে বেওয়ারিশ ভাবে ফেলে দিবে বা রেখে দিবে, আঞ্জুমান মফিদুল এসে এটাকে দাফন কাফন করায় ফেলবে। বাট পরে যেটা, আমি পরের দিন শুক্রবার ছিল, আমি মসজিদে গেলাম। মসজিদে আমাদের হসপিটালের যে মানে মসজিদের ইমাম যে হুজুর ছিল, তাকেই ব্যাপারটা বললাম। উনি আমাকে যেটা বললো, যে ওনার পয়েন্ট অফ ভিউ থেকে যেটা বললো, যে হয়তোবা লোকটা চাচ্ছিল না যে আমি কোনোভাবে যেন আমার যাত্রাটা ভঙ্গ হয়ে যাক। আমি যদি না যাই, ওই হসপিটালের সামনে ওই লাশটা এমনি পড়ে থাকতো, আর অবভিয়াসলি বিকালের পরে আর পোস্টমর্টম হয় না। এই লাশকে আরো কেউ হিমাঘরে রাখবেও না, চার্জ দেওয়ার, টাকা দেওয়ার কেউ নাই। তখন অটোমেটিক লাশটাকে আবার আঞ্জুমান মফিদুলে পাঠাই দিবে। লোকটা আকুতি হয়তো বা তাই ছিল যে আমাকে কেন কাটাছেঁড়া করানো হচ্ছে।
এই জন্য কারণ সে আমি কাঁদছিল, জানি- এই জন্য কারণ তাকে আমরা জানি যে মানুষ মারা গেলে একটা ফুলের পাপড়ি পড়লেও নাকি অসম্ভব কষ্ট পায়, হুম, হুম। আর সেক্ষেত্রে পোস্টমর্টম তো অবভিয়াসলি এটা অনেক অনেক কষ্টদায়ক। এরপর সত্যি কথা আমি আর মানে এরপর পোস্টমর্টম গুলোতে আমি আসলে যেতাম না। হুম, হুম। আমি এই যে লোকটার যে করুণ আকুতি আমি দেখেছি, প্লাস ওনার স্বপ্নের মধ্যে আমি বিশ্বাস করবেন রাসেল ভাই, আমি রাতের বেলা চোখ দিয়ে পানি এসেছিল, আমি আমি কান্না করেছি। সকালে উঠে মনে হয়েছে আমি যার জন্য ভয় পেয়ে আমি রাত্রে ঘুমাতে পারছিলাম না, তার জন্য আমি সকালে আমার চোখ দিয়ে পানি আসছে। এই ঘটনাটা আমি এই জন্য বললাম যে এই ঘটনাটার সাথে আমার কষ্ট রিলেটেড, হুম, হুম। আবার ভয়টাও রিলেটেড ছিল। তো আসলে এই ছিল আমার এখন